প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা একটু বহুব্রীহি সমাস নিয়ে একটু আপনাদের সাথে কথা বলবো। খুব সহজে এবং খুব ইজিভাবে যেন আমরা বহুব্রীহি সমাসগুলোকে আইডেন্টিফাই করতে পারি, এই বিষয়ে আমি একটু কথা বলবো। তো আমরা জানি যে সমাস, আমরা যখন সমাসের যে আমার যে প্রথমে যে আলোচনা আছে সেখানে আমি বলছি যে বহুব্রীহি সমাসের যে কাকে বলে বা মনে রাখার জন্য আমরা জানি যে বহুব্রীহি সমাস সমস্ত পদে যে দুটো পদ থাকবে, এই দুটো পদের মধ্যে কোনোটার অবস্থান না বুঝিয়ে বা কোনোটার অর্থ না বুঝিয়ে সে কিন্তু একদম আলাদা কোনো পদ, বাইরের কোনো পদকে প্রায়োরিটি দেবে। তো এটাই হচ্ছে বহুব্রীহি মূল কথা। বা এবং আমরা জানি যে বহুব্রীহি সমাসের ব্যাসবাক্যে যার কমা যাতে আমরা বসাবো। তো আমরা আসলে যেমন বহুব্রীহি যদি আমরা নির্ণয় করতে যাই যে বহুব্রীহি কোন সমাস, বহুব্রীহি শব্দটাই কোন সমাস। দেখো, বহু মানে হচ্ছে অনেক, আর ব্রীহি মানে হচ্ছে আপনার ধান। ব্রীহি মানে হচ্ছে ধান, মানে বহু ধান আছে যার, তার মানে কি হচ্ছে বহু ধান আছে যার। আসলে এখানে কিন্তু বহু অথবা ব্রীহিকে আমরা এই এতটুকু লাইন বললে কিন্তু আমরা বলতে পারি যে আসলে এখানে কিন্তু বহু বা ব্রীহিকে বোঝায় নাই। এখানে বুঝিয়েছে যে কোনো একজন ব্যক্তির হয়তোবা অনেকগুলো ধান আছে, সেটা হচ্ছে বহুব্রীহি। তো ওনাকে বহুব্রীহি বলা হচ্ছে। তো এইভাবে তো আমরা আসলে বহুব্রীহি সমাসগুলোকে আমরা দেখবো আজকে যে বহুব্রীহি সমাসের যে ক্লাসিফিকেশন, যে প্রকারভেদ আছে, তো এই প্রকারভেদগুলো আমরা একটু দেখার ট্রাই করব। যে আসলে পরীক্ষা আসে তো অনেক সময় যে আসলে এটা কোন বহুব্রীহি। তো আমরা জানি যে বহুব্রীহি সমাস আমাদের হচ্ছে 8 প্রকার। বহুব্রীহি সমাস হচ্ছে কত প্রকার? 8 প্রকার। বহুব্রীহি সমাস হচ্ছে আমাদের 8 প্রকার। এই 8 প্রকারকে আমরা একটু আলোচনা করার ট্রাই করবো খুব সহজভাবে এবং খুবই ইজিভাবে দেখার ট্রাই করবো। প্রথমে আপনার আছে হচ্ছে সমানাধিকরণ। সমানাধিকরণ বহুব্রীহি। একটু লক্ষ্য করো, সমানাধিকরণ মানে এখানে আমি বোঝাতে চাচ্ছি যে যেটা সমানাধিকরণের গঠনটা এরকম ভাবে, এখানে বিশেষ্য প্লাস বিশেষণ, মানে যে সমস্ত পদটা গঠন হবে ওই সমস্ত পদের মধ্যে আমরা দেখব যে বিশেষ্য আছে একটা এবং বিশেষণ আছে একটা, মানে দুটো মধ্যে দুটো, মানে আমরা জানি যে সমাস হতে গেলে দুটো পদ লাগে এবং এখানে একটা বিশেষ্য আর একটা বিশেষণ থাকবে এবং এভাবে গঠিত হয়ে এটা আলাদা কিছু বোঝাবে। কারণ আমরা জানি যে বহুব্রীহি মানে হচ্ছে আলাদা, বহুব্রীহি মানে হচ্ছে কি আলাদা। আমরা যেমন তাহলে এখন আমরা যেমন আমি যেমন বলি যে যেমন আমি বললাম নীলকণ্ঠ। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে দেখো একটা পদ দুইটা পদ সমাস হবে। তো আমরা একটু দেখি যে নীলকণ্ঠ, এখন আমার প্রশ্ন হচ্ছে যে এখানে বিশেষ্য আর বিশেষণ আছে কিনা। নীল কোনো একক কোনো রঙের নাম যদি আলাদাভাবে বসে, যে নীল কি রং, নীল এটা কোন পদ, কালো কোন পদ, তখন সে নিঃসন্দেহে হয়ে যায় হচ্ছে বিশেষ্য। বাট যখন এটি অন্য কোনো পদের পূর্বে বসে, যেমন আমি বললাম আমি একটা বললাম শার্ট একটা পদ, এখানে যদি আমি বলি কালো, তাহলে আমি বলতেছি কালো শার্ট, তাহলে এখানে কিন্তু এই কালো এ কিন্তু আর বিশেষ্য না, এ কিন্তু বিশেষণ, মানে শার্টটার অবস্থা বোঝাচ্ছে। সেরকম এই কণ্ঠটার একটা অবস্থান বোঝাচ্ছে যে কণ্ঠটা কেমন, নীল, কণ্ঠটা নীল, তাহলে এটার ব্যাসবাক্য হয়ে যাচ্ছে নীল কণ্ঠ আছে যার। আচ্ছা, নীল কণ্ঠ যার, নীল কণ্ঠ যার। আচ্ছা, যেমন তাহলে নীলকণ্ঠ আসলে এইটুকু দ্বারা কিন্তু আমরা বুঝতে পারি নীলকণ্ঠ কার।
হয়তোবা এমন কোনো কেউ আছে পৃথিবীতে বা আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন কেউ আছে যে আসলে যার নীলকণ্ঠ, তাই তাকে এখানে বোঝানো হচ্ছে। তো আমরা জানি এই নীলকণ্ঠ বলতে আমরা শিবকে বুঝি। কাকে বুঝি? শিবকে বুঝি। তাহলে এই শিবের নাম কিন্তু এই সমস্ত পদের মধ্যে পাচ্ছে না। আমি বলছি কি যে সমস্ত পদে যে দুটো পদ থাকবে, যদি এই দুটো পদকে না বুঝিয়ে আলাদা কোনো পদকে বুঝায়, তো দেখো এই নীলকণ্ঠ বলতে কিন্তু আমরা শিবকে বুঝতেছি। সো নিঃসন্দেহে এখানে যেহেতু বিশেষ্য আর বিশেষণ আছে, সুতরাং এটা আমাদের হচ্ছে সমানাধিকরণ বহুব্রীহি। যেমন আমি বলতে পারি পীতাম্বর, পীতাম্বর, যেমন পীতাম্বর জাত, এটা কিন্তু আমরা এইভাবেই পীতাম্বর জাত, এটা কিন্তু আমাদের কৃষ্ণকে বোঝানো হচ্ছে, শ্রীকৃষ্ণ। যেমন আমি বলতে পারি হতচ্ছিরি, হতচ্ছিরি মানে এখানে হতশ্রী মানে সুন্দর, হত মানে খারাপ, খারাপ মানে ওনার স্ত্রীটা নষ্ট হয়ে গেছে, তাহলে আমরা এখানে বলতে পারি হত হয়েছে স্ত্রীজার, হত হচ্ছে স্ত্রীজার। তাহলে হয়তোবা তোমার হতশ্রী হয়েছে, তোমাকে বোঝানো হচ্ছে হতশ্রীজার। তাহলে নিঃসন্দেহে হতশ্রী, নীলকণ্ঠ, পীতাম্বর, সো এগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা বিশেষ্য আর একটা বিশেষণ রয়েছে, সুতরাং এগুলো হচ্ছে আমাদের সমানাধিকরণ বহুব্রীহি। মানে আপনাকে মনে রাখতে হবে যেটা সমানাধিকরণ বহুব্রীহি হয় সেটাতে অবশ্যই আপনার একটা বিশেষ্য আর একটা বিশেষণ থাকবে। আমরা 2 নম্বর এবার একটু লিখি, ব্যাধিকরণ। একটু লক্ষ্য করবেন, ব্যাধিকরণ বহুব্রীহি এইটা কিভাবে গঠন হয় এটা একটু আমরা প্রথমে শিখি। যেটা ব্যাধিকরণ বহুব্রীহি সেটা বিশেষ্য প্লাস বিশেষ্য। আমরা কিন্তু এইটাতে সমানাধিকরণ শিখছি, তখন একটা বিশেষ্য ছিল একটা বিশেষণ ছিল, কিন্তু এই ব্যাধিকরণে আপনি দেখবেন যে আপনার দুটোই বিশেষ্য হবে। আচ্ছা, আমরা উদাহরণে চলে যাই। যেমন আমি লিখলাম 80-20, 80-20, 80-20, এখানে কিন্তু এই 80 বলতে এই 80-কে বোঝানো হয়, এই 80 বলতে বোঝানো হচ্ছে দাঁত, আর 20 মানে তো 20 মানে পয়জন, তার মানে এখানে একটা মানে নিকোটিন বা পয়জনকে বোঝানো হচ্ছে। সো আমরা বলতে পারি এখানে দেখো কিন্তু দুটোই কিন্তু বিশেষ্য আমরা পেয়ে গেলাম। নিঃসন্দেহে দুটো শব্দ, যে সমস্ত পদে যে দুটো পদ আমরা পাচ্ছি দুটোই বিশেষ্য। তাহলে আমরা এটা বলতে পারি 80-তে 20 জার। একটু লক্ষ্য করো, 20 জার। আচ্ছা, আমরা লিখে বললাম 80-তে 20 জার। আচ্ছা, দাঁতের মধ্যে কার বীজ থাকে আমরা সবাই জানি, সাপ। মানে 80-20 শব্দের অর্থ হচ্ছে সাপ, 80-20 শব্দের অর্থ হচ্ছে সাপ। সো একটু লক্ষ্য করবেন যে এখানে কিন্তু দেখো 80-তে 20 জার দুটো বিশেষ্য, তার সাথে আমরা খুঁজে দেখলাম যেটা আসলে অন্য কিছুকে বোঝাচ্ছে। সো আমরা বলতে পারি এটা হচ্ছে আপনাদের ব্যাধিকরণ বহুব্রীহি। তারপর যেমন আমরা বলতে পারি পূর্ণ নাভ, পূর্ণ নাভ, পূর্ণ নাভিতে যান, নাভিতে যা। একটু লক্ষ্য করো কার নাভি মানে নাভ মানে হচ্ছে নাভিকে বোঝানো হচ্ছে। তো পূর্ণ মানে হচ্ছে চোখ, আসলে নাভিতে কার চোখ থাকে আমরা জানি যে এখানে উর্ণনাভ শব্দটা আমরা যদি বাংলা অভিধানে যদি দেখি যে উর্ণনাভ বলতে কিন্তু আমরা মাকড়সাকে বুঝতেছি, মাকড়সা। তার মানে উর্ণ বিশেষ্য, নাভ বিশেষ্য, কিন্তু দুটো দ্বারা আলাদা কোনো পদকে বোঝাচ্ছে। সো আমরা এটাকে বলতে পারি এটা হচ্ছে আপনাদের ব্যাধিকরণ বহুব্রীহি। তাহলে আমাদের দুইটা হয়ে গেল। আমরা 3 নম্বরে চলে যাই এবার একটু। 3 নম্বরে বলা হচ্ছে ব্যতিহার বহুব্রীহি। খুবই সহজ, এটার গঠন হচ্ছে বিশেষ্য প্লাস বিশেষ্য, এবং এই দুটো বিশেষ্য একই হবে। মানে এখানে যে বিশেষ্য ব্যবহার করব, পূর্বপদে যে বিশেষ্য ব্যবহার করব, পরপদে একই বিশেষ্য করব, এবং প্রথম বিশেষ্যের সাথে আ এবং পরের বিশেষ্যের সাথে ই। এবং এটা দ্বারা যদি মানে আমার কথা হচ্ছে যেটা বহুব্রীহি হবে এই সবগুলো আলাদা কিছু। আমরা আজকে যতগুলো সমাস শিখব সব কিছু হচ্ছে আলাদা কিছু। আচ্ছা, আমরা একটু লিখি। আমরা ধরো
চোখ, চোখ, আমরা চোখ আর চোখ লিখলাম। ওকে, চোখে একটু লক্ষ্য করো, বিশেষ্য, নিঃসন্দেহে চোখ একটা বিশেষ্য, আবার বিশেষ্য, একই বিশেষ্য আমরা ফাউন্ডেশন পেয়ে গেলাম। তাহলে চোখা আর যেহেতু দিতে হবে, ই দিতে হবে চোখি, চোখা চোখি। তার মানে চোখে চোখে যে ইশারা বা চোখে চোখে যে কথা বা চোখে চোখে যে ইঙ্গিত, তাহলে এটাকেই কিন্তু চোখাচোখি বলা হয়। এখানে কিন্তু এর চোখ বা ওর চোখকে বোঝানো হচ্ছে, দুইজনের মধ্যে যে ক্রিয়াটা সম্পাদন করা হচ্ছে সেটাকেই কিন্তু আমরা সাধারণত চোখাচোখি বলতে পারি। তো নিঃসন্দেহে আমরা বলতে পারি যে একই বিশেষ্য, যেমন লাঠি দিলাম, লাঠা লাঠি। ওকে, আমরা দিলাম, দেখো এখানে কিন্তু লাঠি লাঠি মানে দুটো একই বিশেষ্য, কিন্তু দেখো আ ই হয়ে গেল ব্যতিহার বহুব্রীহি, মানে একই বিশেষ্যের সাথে, যেমন তারপর যেমন হতে পারে না, যেমন আর অনেক আছে, যেমন আমি বলতে পারি হাতাহাতি। আচ্ছা, এর এখানে হাত, এখানে হাত, একটু লক্ষ্য করো, এখানে আ দিলাম, এখানে ই দিলাম, হাতাহাতি, মানে হাতে হাতে যে দ্বন্দ্ব বা হাতে হাতে যে ক্রিয়া, নিঃসন্দেহে কিন্তু আমাদের এটা হয়ে গেল ব্যতিহার বহুব্রীহি। একটু মানে মূল জিনিসটা বুঝতে পারলে আমি মনে করি যে আর আসলে সমস্যা হয় না, বাট আমরা সচরাচর বুঝি না, তো আসলে একটু সমস্যায় পড়ে যায়। যেমন তারপর আপনি আসেন মধ্যপদলোপী, মধ্যপদলোপী, মধ্যপদলোপী বহুব্রীহি। আমরা একটু লক্ষ্য করি, এটার গঠনটা হচ্ছে, আমি একটু ইয়ে লিখি, আমি লিখলাম বিড়াল চোখে, বিড়াল চোখে। আচ্ছা, বিড়ালের চোখের মতো চোখ যে রমণীর, ব্যাস বাক্যটা আমরা লিখে ফেলি, বিড়ালের চোখের মতো চোখ যে রমণীর, এর নাম হচ্ছে বিড়াল চোখে। আচ্ছা, মধ্যপদলোপী, মানে আমাদের নামটা দিকে মনে হচ্ছে যে মাঝখানটা লোপ পাবে, কিন্তু বহুব্রীহি যেটা মধ্যপদলোপী, সেখানে আসলে লেখা আছে বা ব্যাকরণে লেখা আছে যে বাক্যাংশে, বাক্যের কোনো একটি অংশ লোপ পাবে, বাক্যের অংশ লোপ পাবে, লিখলাম বাক্যের অংশ লোপ পাবে, এবং এই দুটো দ্বারা এই সমস্ত পক্ষে আলাদা কিছু বোঝাবে। দেখো, বিড়ালের মতো চোখ যে রমণীর, তাকে আমরা বলেছি বিড়াল চোখী। এখানে কিন্তু তুমি যদি বলো যে আমাদের বাসায় একজন বিড়াল চোখে আসছে দাদা, তাহলে কিন্তু আমি বলতে পারবো যে এখানে কিন্তু বিড়াল বা চোখকে না বুঝিয়ে হয়তোবা তোমার যে রিলেটিভটা আসছে তার হচ্ছে বিড়াল চোখে, বা তার নাম ধরো যে আমি বললাম যে অপূর্ব, তো আসলে অপূর্বর চোখগুলো বিড়াল, মানে বিড়ালের মতো, তো আমরা কিন্তু বিড়াল চোখে কিন্তু অপূর্বকে বুঝতেছি। সো এই অপূর্ব কিন্তু এই সমস্ত পদে অনুপস্থিত। তুমি দেখো এই পদগুলো লোপ পেয়েছে, এই জন্য বললাম যেটা মধ্যপদলোপী সেটা এরকম। আচ্ছা, তারপর যেমন আমি বলতে পারি, একটু লক্ষ্য করো, মেনি মুখ, মেনি মুখ। আচ্ছা, মেনি মানে বিড়াল, মুক্ত মুখ, মেনির মতো, মেনির মুখের মতো মুখ যে রমণীর, তাকেই বলা হচ্ছে মেনি মুখ। নিঃসন্দেহে কিন্তু এই মেনি মুখ বলতে কোনো একটা মেয়েকে বোঝাচ্ছে, বিড়াল চোখ বলতে কোনো একটা মেয়েকে বলছে। এটা হচ্ছে মধ্যপদলোপী বহুব্রীহি। আচ্ছা, তারপর যেমন 5 নম্বর আমরা লিখব প্রত্যয়ান্ত বহুব্রীহি। প্রত্যয়ান্ত বহুব্রীহিটা আমরা একটু শিখি। এখানে আপনারা সবসময় মাথায় রাখবেন, যেটা প্রত্যয়ান্ত বহুব্রীহি হয় সেখানে সমস্ত পদের শেষে অ, আ, আপনার সমস্ত পদের শেষে আ, এ, ও, এই তিনটা থাকবে। এই তিনটা শব্দ যদি থাকে এবং যদি আলাদা কোনো পদ বোঝায়, তাহলে সেটা হচ্ছে প্রত্যয়ান্ত। যেমন আমি বললাম দোটানা, একটু লক্ষ্য করবেন, দোটানা, নিঃসন্দেহে এখানে কিন্তু আ আছে, তার মানে প্রত্যয়ান্ত ফর্মেশন পড়ে গেল। কিন্তু এই দোটানা বলতে কি আমরা আলাদা কিছু পদ বুঝতেছি কিনা, একটু আমরা মানে জিনিসটাকে একটু আমরা সহজ করে দেখি। দোটানা, দুই দিকে টান যায়, ব্যাস বাক্য হচ্ছে দুই দিকে টান যায়, দুই দিকে টান
এটা দুই দিকে টানলে কার হতে পারে, একটা রশির দুই দিকে টান হতে পারে। সো এখানে কিন্তু এই দোটানো বলতে ওই রশিটাকে আমরা বুঝতেছি। সো কিন্তু আমরা এখানে কিন্তু আপনার দো অথবা টানাটাকে বুঝতেছি না, বুঝতেছি অন্য কিছুকে। যেমন এরকম হতে পারে ঘরমুখ, ঘরমুখ, ঘরমুখ। আচ্ছা, এই ঘরমুখ বলতে কাকে বোঝায় জানেন? যে ব্যক্তিটা বাইরে থাকতে পারে না, বাসায় যাওয়ার জন্য আসলে মানে সবসময় বাসায় যেতে চায়, তো এরকম এই জন্য এটাকে বলা হচ্ছে আমাদের আপনার ঘরমুখ বলতে ওই ব্যক্তিটাকে বোঝাচ্ছে। দেখো এখানে ও আছে, ও আছে, সো এটা হচ্ছে প্রত্যয়ন্ত বহুব্রীহি। 6 নম্বর আমরা যদি বলি সংখ্যাবাচক বহুব্রীহি, খুবই গুরুত্বপূর্ণ। এটা অনেকেই দ্বিগুর সাথে এলোমেলো করে ফেলে। আমি আসলে এগুলোর আসলে মানে যেমন আপনি এগুলোর একটু কম্পারেটিভ আলোচনা করে দিব আমি আরেকটা ক্লাসে আপনাদের। এই যে মানে মূল পার্থক্য, যেমন এখানে তৎপুরুষ আছে, আবার নয়ীয় তৎপুরুষ আছে একটা, আবার নয়ীয় বহুব্রীহি আছে, এগুলোর পার্থক্য আছে, আমি বুঝাই দিব, তখন আর আসলে ভুল হবে না। তো সংখ্যাবাচক বহুব্রীহি, এটা সংখ্যা হচ্ছে আপনার, এটার গঠন হচ্ছে একটা সংখ্যা থাকবে, এখানেও একটা সংখ্যার উল্লেখ থাকবে এবং আপনার সংখ্যার থাকবে এবং আলাদা কোনো পদ বোঝাবে, আলাদা পদ বোঝাবে। এবং আপনারা জানেন যে বইয়ের মধ্যে আপনাদের লেখা আছে আ, ই, এই তিনটা থাকলেও সেটাকে আমরা সংখ্যার সাথে এই তিনটা থাকলে আছে। আমরা একটু লক্ষ্য করি চৌচালা, চৌচালা একটু লক্ষ্য করো তো, এই চৌচালা এখানে কি আমাদের আ আছে না? এবং এই চৌচালা বলতে 4 চাল আছে যার। এখন প্রশ্ন হচ্ছে যে 4 চাল কার আছে? একটা ঘরের কিন্তু 4টা চাল থাকে, কোথায় গেল? একটা ঘরের কিন্তু 4টা চাল থাকে। সো আমরা চৌচালা বলতে আমরা কিন্তু এই ঘরটাকে বুঝতেছি। সো আমরা নিঃসন্দেহে বলতে পারি এটা হচ্ছে একটা সংখ্যাবাচক বহুব্রীহি। যেমন আমি বললাম 12 হাতি, 12 হাতি। তো দেখো এই যে হাতি বা এখানে ই আছে, এবং 12 হাতি বলতে আমরা সাধারণত 12 হাত বিশিষ্ট যা, কার বলো? শাড়ি, কাপড়, আর 12 হাতি। ওকে, তো প্রিয় ভিউয়ার্স, আমরা আসলে মোটামুটি আজকে 6টা শেষ করলাম। তো এখানে যেমন অলুক আমি পড়াইলাম না, তারপর হচ্ছে আপনাদের নয়টা পড়াইলাম না, কারণ এগুলো অন্য কোনো সমাসের সাথে এই নামে আরও কিছু আছে, তো যেমন নয়নীয় আরও একটা জায়গায় পাবো, অলুক আমরা কয়েকটা জায়গায় পাবো, এগুলোর আসলে কম্পারেটিভ আলোচনা আছে। তো যখন আমি ওগুলো পড়াবো তখন হয়ে যাবে। সো আসলে এতটুকু আজকে, আশা করি সবাই আমার এটা যদি একটু দেখেন তাহলে অবশ্যই আপনাদের একটু হলেও কাজে লাগবে। তো এই কথা বলে আজকে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।